রবীন্দ্রনাথের জীবন দর্শনে মৃত্যু কোনো বিভীষিকা নয়, নয় কোনো বিধুর সমাপ্তি। নবজন্মের লক্ষ্যে সে এক অভিযাত্রা, নতুন দেশে নতুন খেলার আহ্বান। মৃত্যুকে সহজভাবে গ্রহণ করার অত্যাশ্চর্য ক্ষমতা ছিল বলেই প্রিয়জনের ধারাবাহিক চলে যাওয়ার মাঝেও তিনি ছিলেন শান্তশীল, অচঞ্চল। মৃত্যু অভিসারী রবীন্দ্রনাথকে কত সহজেই বলতে শুনি, মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে। মরণের আঘাত অতিক্রম করে মানুষ যাতে স্থৈর্যের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তার নজির কবির নিজের জীবন। টেগোর রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশনায় শ্রীকৃষ্ণ কৃপালিনীকে উৎসর্গ করা সোমেন্দ্রনাথ বসুর লেখা ক্ষীণ কলেবরের পুস্তক তবে তাই হোক থেকে নির্বাচিত অংশ আপনাদের জন্য পাঠ করে শোনাব। আশা করি সংবেদনশীল শ্রোতারা হৃদয়ঙ্গম করবেন কিভাবে মৃত্যুর সন্তাপ হেলায় সরিয়ে কবি আত্মস্থ থেকেছেন সৃজনের হোমাগ্নিতে। বলো না সে নাই। 1887 সালের সেপ্টেম্বর মাস। কবি চলেছেন দার্জিলিং। পথের যাত্রা বিঘ্ন সংকুল হয়নি, বরং আনন্দের কারণ ছিল। কারণ পথে বেলি খুব ভালো রকম বিহেভ করেছে, বড় একটা কাঁদেনি। খুব চেঁচামেচি গোলমালও করেছে, উলুও দিয়েছে, হাতও ঘুরিয়েছে এবং পাখিকে ডেকেছে, যদিও পাখি কোথাও দেখতে পাওয়া গেল না। তাছাড়া অনেকটা পথই বেলি ঘুমোতে লাগলো। 1889 মে জুন মাস। সোলাপুরে গিয়েছিলেন সত্যেন্দ্রনাথের কাছে, সেখান থেকে পুনার উপকণ্ঠে খেড়কিতে। সেই প্রবাসের দিনগুলি সেরে যখন ফিরছেন কলকাতায়, তখন সঙ্গে শুধু বেলা আর তার আয়া। পথের দুধারে প্রকৃতির রূপ দেখতে দেখতে চলেছেন, কিন্তু বেলাকেও তুচ্ছ করেননি কবি। চিঠিতে ধরা আছে ছোট্ট 3.5 বছরের বেলার কথা। গাড়ি ছাড়বার পর বেলি চারদিক চেয়ে গম্ভীর হয়ে বসে রইল। ভাবলে, দিদিরা কোথায় গেল, আমি কোথায় যাচ্ছি, এ সংসারে কোথা থেকে আগমন, কোথায় গতি, জীবনের উদ্দেশ্য কি? ভাবতে ভাবতে ক্রমে দেখলুম ঘন ঘন হাই তুলতে লাগলো। তারপরে খানিক বাদে আয়ার কোলে মাথা রেখে পা ছড়িয়ে নিদ্রা আরম্ভ করে দিলে। এমনই টুকরো টুকরো ছবির মধ্যে ধরা আছে 26 বছরের পিতা রবীন্দ্রনাথের প্রথম সন্তানের প্রতি নিবিড় মমত্ববোধ। সেই বেলা বড় হলো, 7 বছরের কাছাকাছি। এখন আর শুধু হাত ঘোরায় না, মতামত হয়েছে তার নিজের। সে স্পষ্টই বলতে শুরু করেছে, বিলেতের নিচেই বোলপুর সে ভালোবাসে। সে খোকার অবাধ্যতা নিয়ে খোকাকে শাসন করে, আবার পর মুহূর্তেই ক্ষুদ্রতর রেণুকাকে এক পত্তন চটকে চুমো খেয়ে কাঁদিয়ে দেয়, বলে, ওফ, আই ক্যান ইট হার আপ। যে বেলার ছায়া ধরে বাংলা সাহিত্যের বিশিষ্টতম শিশু চরিত্র মিনির জন্ম, সেই বেলার বেদনা বোধ জেগেছে। একটি পাগল গৃহপ্রাঙ্গণে আশ্রয় পায়নি, বড়রা তাকে ফিরিয়ে দিয়েছে। ছোট্ট বেলার মনে দাগ কেটে গেল, ধাক্কা লাগলো বড় রকমের। বাবার কাছে তার নির্মল শিশু হৃদয়ের ব্যথা উজাড় করে বলে গেল, বেচারি ভারী গরিব, তার কিচ্ছু নেই, এতটুকু একটু কাপড় পরা, বোধহয় শীতকালে কিছু পরতে পায় না, তার শীত করে। সে তো কিছু দোষ করেনি, তার নাম জিজ্ঞাসা করলে সে নাম বললে সে স্বর্গে থাকে, তাকে তাড়িয়ে দিলে সে বেচারা কিচ্ছু বললে না, অমনি চলে গেল। স্পর্শপ্রবণ কবির মনে কি তখনই মিনির খসড়া তৈরি হলো? মনে হলো বেলিটার বাস্তবিক ভারী দয়া। এই অনর্থক নিষ্ঠুরতা তার কাছে এমনই অকারণ বোধ হয়েছিল। বেলিটা বড় হয়ে খুব স্নেহময়ী, সরল স্বভাব, লক্ষ্মী মেয়ে হবে। খোকা আর রেণুকা পরস্পরের সঙ্গে খেলা করে, টানাটানি করে, দুষ্টুমি করে,
বেলার সঙ্গে খেলা জমে না তেমন। কবি পিতার মনে হয় বেলিটা ওদের দল ছাড়া। বেলুরানীর বয়সও যখন 4, তখন তার মিষ্টি মুখের স্মৃতি নিয়ে কবি চলেছিলেন ইংল্যান্ডের পথে। বারবার জাহাজে মনে পড়েছে বেলাকে। দেখতে মিষ্টি এ কথাটা যেমন লিখেছেন, তেমনি ওই 4 বছরের একটুখানি মনের ভাবনেপনার কথাও লিখেছেন। কাপড় কিনেছেন একবার সকলের জন্যে, বিশেষ করে বেলার কথা উল্লেখ করেছেন চিঠিতে। বেলির জন্য পাঠিয়েছেন লাল কাপড় আর পাড়। কল্পনায় দেখেছেন বোধহয় বেলু বুড়িকে তাতে বেশ মানাবে। সেটা যে রকমের ভাবুনে, নতুন কাপড় পেয়ে বোধহয় খুব খুশি হয়েছে। সেই বেলা আরও বড় হলো, পড়াশোনা চলছে, মার সঙ্গে শিলাইদহে থাকে প্রায়ই। লরেন্স সাহেব তখন শিলাইদহে। রথি যখন বেলা বলে ডাকে তখন লরেন্স সাহেব ধমক দেন, না বেলা নয়, বাট অলওয়েজ মিস মাধুরীলতা বেলা টেগোর, ইউ হিয়ার। নীতীন্দ্রনাথ, লরেন্স, রথীন্দ্র সকলে মিলে থাকলেও শিলাইদহের নিস্তরঙ্গ নির্জনতা মনকে দমিয়ে দেয়। বেলারও একঘেয়ে জীবন বিষণ্ণতায় ভরে ওঠে। কখনো কখনো অনুভব করে পিতা রবীন্দ্রনাথ যে সব জিনিস নিয়ে থাকেন, সামান্য সংসারী মানুষরা কি তা নিয়ে থাকতে পারে? স্পষ্ট করেই লিখেছে একবার, তোমার একলা মনে হয় না, কেননা তুমি ঢের বড় বড় বিষয়ে ভাবতে, আলোচনা করতে, সেগুলোকে নিয়ে একরকম বেশ কাটাও। আমরা সামান্য মানুষ, আমাদের একটু গল্প গুজব, মানুষজন নিয়ে থাকতে এক এক সময় একটু একটু ইচ্ছে করে। আর যদি তুমি এখানে এসে নড়তে না চাও, তবে তুমি যে যে মহৎ বিষয় নিয়ে থাকো, তাই সব আমাদের একটু একটু দাও। উচ্চচিন্তার পঠন পাঠন চলছিল বেলার। সংস্কৃত ও ইংরেজি একই সঙ্গে চলেছিল, মনুসংহিতাও। প্রশ্ন করেন, শেক্সপিয়ার কি খুব শক্ত? আমি পড়ে বুঝতে পারিনি। তর্জমা করেন শকুন্তলা। কখনো কখনো সঙ্গে আছেন সুশী বৌঠান, তাকে পড়ে শোনাচ্ছেন বিসর্জন, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা। কখনো সমীন্দ্র, রানী, মীরা এদের নিয়ে খেলেন তাসের দুর্গ। সেই ছোট্ট বেলা রানী ভাই বোনদের সামলে রাখেন, তাদের আদর করেন, ভরসা দেন। আমি এখন বুঝতে পেরেছি যে আমি যা করব আমার ভাই বোনেরা তাই দেখে আমার দৃষ্টান্ত অবলম্বন করবে। কিন্তু রথি যে দিদি বলে মান্য করে না, বেলা বলেই ডাকে। বাবার কাছে নালিশ গেল, ছেলেবেলায় বলতো, সে তখন কিছুই মনে হতো না, এখন তাই বলে আমাকে কিনা নামটা ধরে ডাকবে। তারপর ক্রমে ক্রমে সেই বেলা আর একটু বড় হলো। বাড়ির বড় মেয়ে, রূপে জুড়ি নেই। বেলা সম্বন্ধে যে যেখানে লিখেছেন সকলেই তার অনিন্দ সুন্দর রূপের কথা লিখেছেন। ইন্দিরা দেবী জানিয়েছেন, বেলা যেন মোমের পুতুলটির মতো হয়েছিল। রথীন্দ্রনাথ বলছেন, তিনি অপরূপ সুন্দরী ছিলেন। ছেলেবেলা থেকেই সেজন্যই বাড়ির সকলের কাছ থেকেই প্রচুর আদর পেতেন, সকলের প্রিয় ছিলেন। বেলাকে প্রথম দেখে তার রূপের বর্ণনা করেছেন অনুরূপা দেবী। চৈত্র অপরাহ্নের স্নিগ্ধোজ্জ্বল রশ্মি ছটায় সমুদ্ভাসিত মাধুরীলতাকে বাস্তবিক একটি দেবকন্যার মতোই অপরূপ বলিয়া মনে করিয়াছিলাম। শিলাইদহে রবীন্দ্রনাথের শিক্ষাদানের চেষ্টা মাধুরীলতার ক্ষেত্রে ব্যর্থ হয়নি। অনেক সময়ে নিজে পড়াতেন। শিক্ষা গ্রহণের উপযোগী মাধুরীলতার মনটি একটি ভক্তি বিনম্রতায় শিক্ষা লাভের জন্য উৎসুক। কলেজি বিদ্যে নয়, পুঁথি পড়া কেতাবি চাকচিক্য নয়, মনের গভীরে ঘটেছিল কল্পনার একটি উদার প্রসার ও ব্যাপ্তি। বড় মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত হয়েছিলেন রবীন্দ্রনাথ। পাত্রের সন্ধান করেছেন, কোথাও কোথাও কথা এগোয়, আবার শেষ পর্যন্ত কিছুই ঘটে না। বন্ধু প্রিয়নাথ সেনকে ভার দিয়েছেন। যখন কথাবার্তা ফলপ্রসূ হয় না, তখন বন্ধুকে সান্ত্বনা দেন, বৃথা চেষ্টায় নিজেকে ক্ষুব্ধ করো না। কাব্যের আড়ালে নিজেকেও ভরসা দেন। নদী যেমন চলতে চলতে সাগরে গিয়ে পড়েই,
সেই রকম বেলা যথাসময়ে তার স্বামীকুলে গিয়ে উপনীত হবে। যতক্ষণ না হয় ততক্ষণ বেলাকে নার্সিংয়ের বই পড়াতে লাগলেন। শেষ পর্যন্ত একদিন বেলার বিয়ে ঠিক হয়ে গেল কবি বিহারীলাল চক্রবর্তীর পুত্র শরৎ কুমারের সঙ্গে। বড় মাপের যৌতুকের দাবি ছিল, তা মেটাবার সাধ্য ছিল না কবির। বারংবার পীড়াপিড়ি করলে দেবেন্দ্রনাথ টাকা দিতে পারেন এ কথা তার অজানা ছিল না, কিন্তু তাহা আমার পক্ষে একান্ত অসম্ভব। শেষ পর্যন্ত শরৎ কুমারের সঙ্গে বিয়ে হলো। 5,000 টাকা যৌতুক দিলেন দেবেন্দ্রনাথ, কিন্তু পিতার মন নিরানন্দ। বেলার বিয়েতে তার পরম বন্ধুরা অনেকেই নেই। জগদীশচন্দ্র লোকেন পালিত বিলাতে, রাধাকিশোর মাণিক্য আগরতলায়, নাটোরের মহারাজ নীলগিরিতে। আমার গৃহে এই প্রথম বড় কাজ, কিন্তু তোমাদের অভাবে আমার উৎসব নিরানন্দ হইবে। কিন্তু অন্যদিকে ক্ষতিপূরণও হল। জগদীশচন্দ্রের সঙ্গে বেলার একটি নিবিড় স্নেহ সম্পর্ক ছিল, তাই জগদীশচন্দ্রের তৎকালীন বৈজ্ঞানিক আবিষ্কারের বিজয় বার্তায় কবি পরম উৎসাহিত। একদিকে বন্ধুদের অভাবে বিমর্ষ, অন্যদিকে আনন্দিত। বেলার বিবাহের আর 10-11 দিন বাকি আছে। তোমার জয় সংবাদে আমার সেই উৎসব দ্বিগুণতর উৎসবময় হইয়া উঠিয়াছে। জগদীশচন্দ্র লিখলেন সরস ভঙ্গিতে, তোমার মিনির বিবাহ হইল। কাবুলিওয়ালা তাহাতে উপস্থিত থাকিতে না পারিয়া অত্যন্ত দুঃখিত আছে। এই বিয়ে দিয়ে রবীন্দ্রনাথ বেশ খুশি, কারণ শরৎ ছেলেটিকে তার ভারী পছন্দ হয়েছে। পুরুষের যা হওয়া উচিত বলে মনে করেছেন, শরৎ যেন ঠিক তাই। সে উপার্জনশীল, উদ্যমশীল, দৃঢ় প্রতিজ্ঞ, নিরলস। ওদিকে এলোমেলো, অসতর্ক, অসন্দিগ্ধ, টাকা কড়ি সম্বন্ধে অসাবধান। পুরুষ মানুষের মতো কাজের, পুরুষ মানুষের মতো অগোছালো। আর একটি মহৎ গুণ পিতার দৃষ্টি এড়াল না। বেলাকে তাহার ভালো লাগিয়াছে। মেয়েকে পতিগৃহে পৌঁছতে গিয়ে শরৎকে ভালো করে দেখবার সুযোগ হলো রবীন্দ্রনাথের। ভরসা দিয়ে লিখলেন মৃণালিনী দেবীকে, শরতের সম্বন্ধে তুমি নিশ্চিন্ত থেকো। এমন সম্পূর্ণ নির্ভরযোগ্য জামাই তুমি 1000 খুঁজলেও পেতে না। মেয়েকে স্বামীর ঘরে পাঠিয়ে বিচ্ছেদ বেদনাতুর পিতার মনে পুরনো স্মৃতি ভিড় করে এসেছে। সেদিনের সেই ছোট্ট বেলুরানী, তার নানা রূপ ছবির মতো ভেসে উঠতে লাগলো মনে। সমবয়সী ছোট ছেলে পেলেই তার উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ত। পার্ক স্ট্রিটের বাড়িতে কতদিন শিশু বেলাকে স্নান করিয়েছেন, কতদিন দার্জিলিংয়ে রাত্রে উঠিয়ে তাকে দুধ গরম করে খাইয়েছেন, সেই সব কথা মনে আলোড়ন তোলে। অতীত বারবার সজল ছায়া বিস্তার করে। পিতার নির্দেশ ছিল স্বামীর যোগ্য হতে হবে। ঠাকুর বাড়ির মেয়ের কাছে অনেক প্রত্যাশা আছে শ্বশুরকুলের। সে প্রত্যাশা পূরণের চেষ্টায় সজাগ ছিলেন মাধুরীলতা। লিখেছিলেন রবীন্দ্রনাথকে, ওই বাড়ির মেয়ে বলে উনি আমাতে অনেক সদ্গুণ আশা করেন। তাতে যাতে নিরাশ না হন, আমি সেই চেষ্টা করব। বেলার বিবাহিত জীবনে সুখের আয়োজন স্বল্প ছিল না। স্বামী শরৎ কুমারের সঙ্গে একসঙ্গে কাব্যপাঠ করছেন, তার বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টাও চলছে। মজফ্ফরপুর ক্রমেই সুন্দর হয়ে উঠছে। বিয়েতে অনেক বই উপহার পেয়েছেন, তার নাম যৌতুক লাইব্রেরি। রমেশ দত্ত, দ্বিজেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ ও শ্বশুর বিহারীলালের গ্রন্থাবলী একে একে পড়ে ফেলেছেন। তারই মধ্যে পুজোর ছুটিতে বোলপুরে যাবার জন্যে মন ছটফট করে। শুধু স্বামী গৃহের চৌহদ্দি নয়, বেলার ডাক পড়ল বাইরে। মজফ্ফরপুরের সদ্য প্রতিষ্ঠিত মেয়ে স্কুলের চ্যাপম্যান বালিকা বিদ্যালয়ের সম্পাদকীয় দায়িত্ব 2 বন্ধুর উপর এসে পড়ল, মাধুরীলতা ও অনুরূপা। বাংলা সাহিত্যের আসরে অনুরূপা অতি সুপরিচিত নাম।
মাধুরীলতা বান্ধবীকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন স্কুলের মেয়ে সংগ্রহ করতে, স্কুলের জন্য চাঁদা চাইতে। তিরস্কারের অভাব ছিল না, অভিযোগ ছিল মেম সাহেবিয়ানার। অনুরূপা একদিন হতাশ হয়ে বললেন, কেন খেটে মরছ, ছেড়ে দাও, তোমায় কি ভূতে পেয়েছে? মৃদু হাসিতে তার সুন্দর মুখের মাধুরী ছড়িয়ে বেলা বলেছেন স্কুলের পদ্যপাঠের 2 লাইন কবিতা, পড়েছি তুফানে তবু ছাড়িব না হাল, আজিকে হলো না কিন্তু হতে পারে কাল। নতুন জীবনের সুরটি ভালো করে বাঁধা হতে না হতেই যেন তার ছিঁড়ে গেল। কোন হাহাকার রবে ভরে উঠল জীবন। মৃত্যুর ছাড়পত্র নিয়ে চলে গেলেন মাতা মৃণালিনী, চলে গেল রেণুকা। মার গল্প বলে বলে শেষ হতো না বেলার। গোপনে চোখের জলে মার স্মৃতির অভিষেক হয়েছে, কিন্তু বাইরে সম্পূর্ণ নীরব। পিতার ধৈর্য, মৃত্যুকে বরণ করার প্রশান্ত গাম্ভীর্য মাধুরীলতার চরিত্রে সঞ্চারিত হয়েছিল। কিন্তু যে শোক জ্বালা দিয়েছিল সবচেয়ে বেশি, সে হল রেণুকার মৃত্যু। অনুরূপা লিখেছেন, রানুর শোকটা তার বড় বেশি লাগিয়াছিল, সেটাকে বহু চেষ্টাতেও সে চাপা দিতে পারিত না। আঘাতের পর আঘাত এনে দুঃখ কেমন করে জীবনে একটা নতুন শিক্ষা দেয়, সে কথা বেলার লেখা চিঠিতে ধরা আছে। বেদনা তাকে কোন গভীরতর অন্তর্লোকে নিয়ে গিয়েছিল তা তাঁর চিঠি পড়লেই বুঝি। মহৎ দুঃখ একটা মহৎ শিক্ষা। দুঃখ না পেলে মন পরিপূর্ণতা লাভ করে না, হৃদয় সরস হয় না, পরদুঃখে দ্রব হয় না। মা ভাই বোন তাদের বিয়োগ এরকম চেতনা হয়নি। তাতে সমস্ত হৃদয় জুড়ে একটা তুমুল বিদ্রোহ জেগে উঠেছিল। কেবল মনে প্রশ্ন উঠত, কেন এমন হলো? অসময়ে এদের জীবন প্রদীপ কেন নিভে গেল? কোন মহৎ অপরাধের জন্যে এ কঠোর শাস্তি ভোগ করতে হচ্ছে? মায়ের মতন এমন পুণ্যবতী সতী কেন এমন নরক যন্ত্রণা পেলেন? তবে কি ভগবান আনন্দময়, মঙ্গলময় নন? তিনি কি কেবল ধ্বংস করবার সুখে জগৎ সৃজন করেছেন? বাবা কত উপদেশ দিয়েছেন, সঙ্গে নিয়ে কত উপাসনা করেছেন, তবু সব সন্দেহ দ্বিধা দূর করতে পারেননি। এই যে গত বৎসর জীবন মৃত্যুর মাঝখানে আন্দোলিত ছিলুম, এই সময়ে আত্মাতে মনেতে যে ঘনিষ্ঠতা হয়েছে, এতেই চেতনা লাভ করেছি, প্রাণে নববল পেয়েছি, জীবনের কিছু সামান্য সার্থকতা হয়েছে। মাধুরীলতার মনে উত্তরাধিকার সূত্রে পিতার কৌতুকবোধ অনেকটাই ছিল। নিরক্ষর প্রতিবেশিনীর গ্রাম্য রসিকতায়, গ্রাম্য গানে অনুরূপা সংকুচিত, কিন্তু বিমল হাস্যে মাধুরী উদ্ভাসিত মুখে বেলা বান্ধবীকে ধমক দিয়ে বলেন, তুমি রুচিবিকারের দলে ভিড়েছ দেখছি। ও বেচারারা জানেই বা কি, শিখেছে কতটুকু? 2-4টে নিধুবাবুর টপ্পা জানে মাত্র, তাও একটু গাইবে না? তবে যায় কোথায়? অনুরূপার বন্ধুত্ব সক্রিয় হয়ে বেলাকে উৎসাহ জোগাল। 1-2টি করে গল্প লিখতে লাগলেন, ছাপা হলো সবুজ পত্রে, প্রবাসীতে, ভারতীতে। পরম দুঃখে অনুরূপা বলেছেন, আমার চাইতে সে ভালোই লিখতে পারত বেঁচে থাকলে। শরৎ কুমারের মতো বুদ্ধিদীপ্ত ছেলেকে স্বভাবতই আর একটু সুযোগ দিলে আরও উন্নতি হতে পারে এই মনে করে রবীন্দ্রনাথ তাঁকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে। বেলা এলেন জোড়াসাঁকোয়। কিছুকাল পরে ব্যারিস্টার হয়ে শরৎ কুমার দেশে ফিরে এলেন, উঠলেন জোড়াসাঁকোতেই। হাইকোর্টে পসার যখন হলো, তখন ডিহি শ্রীরামপুর রোডে বাসা নিয়ে উঠে গেলেন শরৎ কুমার আর মাধুরীলতা।
ইতিমধ্যে রবীন্দ্রনাথ বিদেশে গেলেন, ইউরোপ, আমেরিকা, পরে গেলেন জাপানে। বেলার সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগের অবকাশ কমে গেল। খ্যাতির শাস্তি হল নিকটজনদের সঙ্গে দূরত্ব। নানা বড় বড় কাজে কবির ডাক, খ্যাত অখ্যাত নানা লোকের দাবি তার সময়ের উপরে। কিন্তু মেয়ের জন্য আবার পিতৃকণ্ঠে আকুলতার সুর শোনা গেল। 1917 সালের মাঝামাঝি সময়ে রোগ ধরা পড়ল বেলার। জুন মাসের চিঠিতে কবি লিখলেন, আমার বড় মেয়ে মাধুরীলতাকে ক্ষয় রোগে ধরিয়াছে, সেই জন্যে উদ্বিগ্ন আছি। বোধ করি কিছুকাল কলকাতায় থাকিতে হইবে, অথবা বায়ু পরিবর্তনের জন্য তাহাকে লইয়া অন্যত্র যাওয়ার প্রয়োজন হইবে। লিখেছিলেন জগদীশচন্দ্রকে অক্টোবর মাসে। বেলাকে ছেড়ে বেশি দূর যাতায়াত চলবে না। বুঝতে কষ্ট ছিল না, বেলার যাত্রা শেষ হয়ে এসেছে। একে একে চলে গেছেন মৃত্যুর সিংহদ্বার পার হয়ে মৃণালিনী, রেণুকা ও সমীন্দ্র। সেই পথের ডাক এলো বেলার। শান্ত ধৈর্যের সঙ্গে প্রতীক্ষা চলছে কবির। ওদিকে অধীর হয়েছেন আর একজন, পরিবারের বিদেশি বন্ধু অ্যান্ড্রুজ। তখন ভারতীয় শ্রমিকদের মুক্ত করার কাজ নিয়ে ছুটেছেন ফিজিতে। বেলাকে তিনি ভালোবাসতেন। এই আত্মভোলা সন্ন্যাসীর প্রতি একটা নিবিড় মমত্ব বোধ ছিল বেলা, মীরা ও প্রতিমার। কবির নিজের মুখ থেকেই শুনে গিয়েছেন যে বেলা অসুস্থ। জাপান থেকে লিখেছেন পিয়র্সনও, একটা অব্যক্ত বেদনার ভার চেপে রয়েছে মনে। দূর সিন্ধু পারেও একটা আতঙ্ক। কবির চোখে দেখেছিলেন সর্বনাশের ছায়া। লিখেছিলেন অ্যান্ড্রুজ, তুমি যখন কথা বলো তখন তোমার চোখের চাহনিতে ধরা পড়ে বেলা তোমার সর্বস্ব, তুমিও তার কাছে তাই। হাসতে হাসতে বেলা বলেছিলেন কখনো অ্যান্ড্রুজকে, বাবা আমায় নষ্ট করেছেন। উত্তরে অ্যান্ড্রুজ হেসে বলেছিলেন, আমারও ঠিক তাই। আমি যখন ছোট ছিলুম তখন আমার মা আমাকে নষ্ট করেছেন। ইট ওয়াজ মাই মাদার দ্যাট স্পয়েলড মি। আরও পুরনো কথা কিছু ছিল। 1916 সালে রবীন্দ্রনাথ তখন আমেরিকায়। পিয়র্সন কবির বিজয় বার্তার খবর পাঠাচ্ছেন প্রতি চিঠিতে। অ্যান্ড্রুজ সেই খবর মাঝে মাঝে পড়ে শোনান বেলাকে। শুনতে শুনতে প্রদীপ্ত হয় বেলার মুখ। সেই বেলা অসুস্থ। নিজেকেই যেন ভরসা দিচ্ছেন অ্যান্ড্রুজ। আমি ফিরতে ফিরতে হয়তো উদ্বেগের কারণ কেটে যাবে, কিন্তু তবু আশঙ্কা জাগে মনে। শীত আসছে যে, আর বেলা যে একদম শীত সইতে পারে না, যে শীতকালের পক্ষে মোটেই ভালো নয়। কিন্তু এও অ্যান্ড্রুজের জানা যে তার মার মতোই বেলাও নিজের বাড়ি ছেড়ে যেতে চাইবে না। শি লাভস হার হাউস সো মাচ অ্যাজ মাই ওন মাদার ডিড। 1917 সালে অ্যান্ড্রুজ তৈরি হচ্ছেন ফিজিতে যাবার জন্যে। উৎসাহ দিচ্ছেন বেলা। তিনি যে জানেন কেন এই আত্মভোলা পথিক বারবার ফিজিতে ছোটেন। অ্যান্ড্রুজের কাছে গল্প শুনেছেন, কি ব্যাকুল আগ্রহে ভারতীয় মহিলারা ঘরে ফেরার জন্য দিন গুনছেন, কি বেদনা ও ব্যথার মধ্যে দিন কাটে তাঁদের। তাই যখন ফিজিতে গেলেন অ্যান্ড্রুজ, তখন মহিলাদের সঙ্গে কথা বলতে বলতে কেবলই মনে হলো বেলার কথা। মনের মধ্যে ভাসতে লাগলো বেলার মুখচ্ছবি। একটি দরিদ্র ভারতীয় অ্যান্ড্রুজের কাছে এসে কাঁদে আর বলে, দেশে ফেলে আসা মেয়ের ভাবনায় তার ঘুম হয় না। নিবিড় অন্ধকার পার হয়ে তার মেয়ের কান্না যেন তার কানে এসে বাজে, কেড়ে নেয় তার রাতের ঘুম। অ্যান্ড্রুজের মনে পড়ে কাবুলিওয়ালা গল্পের কাহিনী। দূর সীমান্তে ফেলে আসা মেয়ের হাতের ছাপ নিয়ে
যে কাবুলিওয়ালা নির্বাসিত। মনে পড়ল কবি একদিন বলেছিলেন, কাবুলিওয়ালার মিনি আর কেউ নয়, বেলাই। এই ফিজির কুলিদের কথা শোনাতে শোনাতে বেলার মুখচ্ছবিতে এন্ড্রুজ দেখতেন এক স্বর্গীয় মাধুরী। She would listen with a divine expression in her eyes like some Madonna. চিঠির শেষে এন্ড্রুজ লিখলেন, বেলাকে দেখিও তার কথা যা লিখলুম, যদি সে একটু খুশি হয়। এদিকে বেলার অসুস্থতা বাড়ছে। কবিরাজি, হোমিওপ্যাথি সবই চলছে, কিন্তু রোগের গতি একটাই অনিবার্য পরিণতির ইঙ্গিত করছে বারবার। কবি জানেন সময় আর নেই। বাতাস দিল দোল, এবার ঘাটের বাঁধন খোল। শান্তিনিকেতন থেকে লিখছেন কবি, তার মুখের দিকে তাকাতে পারি এমন শক্তি আমার নেই। এলেন কলকাতায়। কি মহৎ মৃত্যুঞ্জয়ীর ভূমিকায় বন্ধু পিয়ারসন গ্রেপ্তার হয়েছেন চীনে। খবর পেয়ে কবি ব্যাকুল, কিছু একটা যে করা উচিত, সে বোধ আসন্ন দুর্যোগের সকল সংকেতেও লুপ্ত হয়ে যায়নি। পরে সে খবর পেয়ে পিয়ারসন লিখেছিলেন, বেলা যখন মৃত্যুশয্যায়, তখনও আপনি আমাকে সাহায্য করতে ব্যাকুল। এ ভালোবাসা শুধু নীরব শ্রদ্ধা দিয়েই স্বীকার করা যায়। 1918 সালের গ্রীষ্মকাল, কলকাতার তপ্ত দিনের দাহ রোগিণীর যন্ত্রণা বাড়ায়। কবি আসেন রোজ সকালে, মেয়ের কাছে এসে হাত ধরে বসেন। পিতার হাতটি নিজের হাতের মুঠোয় ধরে বেলা বলেন, তার সেই ছোটবেলার মতো, বাবা গল্প বলো। কবির মনে যা আসে তাই বলেন। এমনি করেই চলল কিছুদিন। তারপর একদিন 2রা জ্যৈষ্ঠ 1325, দেখা করতে গিয়ে অপেক্ষা না করেই সঙ্গে সঙ্গে গাড়িতে ফিরে এলেন। সঙ্গী প্রশান্তচন্দ্রের জিজ্ঞাসু দৃষ্টিকে শান্ত করে দিয়ে বললেন, আমি পৌঁছবার আগেই শেষ হয়ে গিয়েছে। নীরবে ফিরলেন নিজের ঘরে। আদরের ধনগুলি একটি একটি করে চলে যাচ্ছে। একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়। তবু কি নিস্তব্ধ শক্তির সঙ্গে তিনি মৃত্যুর মুখোমুখি। সেদিনই সন্ধেবেলায় জোড়াসাঁকোয় বিচিত্রার বৈঠক। জানালেন না, তার জন্যে ব্যবস্থার কোনো বদল হবে না। এই নীরবতা শুধু কথায় নয়, অন্যের প্রতি মেলামেশায় নয়, কাব্যেও যেন অত্যন্ত স্পষ্ট। রেণুকা গেলেন, কাব্যে কোনো সৃষ্টি নেই। তেমনি নীরবে গেলেন সোমেন্দ্র, কবির লেখনীয় নীরব। তেমনি গেলেন বেলা। যত ভালোবাসা, যত সুখস্মৃতি, যত আদর, সব যেন হৃদয় সমুদ্রের কোন গভীরে লুকিয়ে গেল। কিন্তু বেলার কথা বোধহয় অবচেতনে একেবারে হারিয়ে যায়নি। রোগার্ত সন্তানের ছবি ধরা আছে পলাতকায়। পলাতকার কিছু কবিতা কি বেলার কথা মনে করে লেখা নয়? বেলার ছায়া কি পড়েনি কোথাও? মৃত্যুর কি আশ্চর্য ছবি পলাতকার পাতায় পাতায়। পলাতকা নামটির মধ্যেও কি বেলার কথা নেই? 22 বছরের সেই নায়িকা যখন বললেন, ডাক্তারে যা বলে বলুক নাকো, রাখো রাখো খুলে রাখো, শিয়রের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে, ওষুধ খাওয়া। কে বলতে পারে কন্যার অভিমানের সুর এর মধ্যে বাজেনি? ছোট্ট মেয়ে হারানো বাপের কথায় যখন বললেন, হঠাৎ আমার হলো মনে,
শিবের জটার গঙ্গা যেন শুকিয়ে গেল অকারণে, থামল তাহার হাস্য উছল বাণী, থামল তাহার নৃত্য নূপুর ঝরঝরানি, সূর্য আলোর সঙ্গে তাহার ফেনার কোলাকুলি, হাওয়ার সঙ্গে ঢেউয়ের দোলাদুলি। স্তব্ধ হলো এক নিমেষে। বিজু যখন চলে গেল মরণ পারের দেশে, বাপের বাহুর বাঁধন কেটে, তখন কি আসন্ন কন্যা বিয়োগের পূর্বাভাস এর মধ্যে ধরা পড়েনি? এই গল্পগুলি কি তিনি বেলাকে বলতেন? তারিখ মেলালে খুব অসম্ভব মনে হবে না। ইংল্যান্ডে বন্ধু রোটেনস্টাইনকে 2টি চিঠিতে লিখেছিলেন, এ কথা আমি কারো কাছেই সাধারণত বলি না। তারপর লিখলেন, কি সুন্দর ছিল সে তরুণী সুন্দরী বেলা, ভালোবাসত ফুল, ভালোবাসত জীবজন্তু, শিশুদের প্রতি তার ছিল নিবিড় মমতা, অনুরাগ ছিল প্রকৃতির শোভার প্রতি। She was exceptionally beautiful in body and mind. সংসারে যা কিছু বাস্তব, বেলাকে হারিয়েও কি তারা তেমনই সত্য থাকবে? সে কথা স্বীকার করতে কবির কষ্ট হয়। তবু নিজেকে সান্ত্বনা দিতেই যেন বলেছেন, অস্তগামী সূর্য তো হারায় না, পরদিন প্রাতে নতুন হয়ে সে ফিরে আসে। বলাকায় বলেছিলেন, এমন একান্ত করে চাওয়া এও সত্য যত, এমন একান্ত ছেড়ে যাওয়া সেও সেই মতো। এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল, নহিলে নিখিল এত বড় নিদারুণ প্রবঞ্চনা, হাসি মুখে এতকাল কিছুতে বহিতে পারিত না। এরই ইংরেজি অনুবাদ যেন লিখলেন রোটেনস্টাইনকে, We can only see the one side of truth from the point where we live and miss the meaning of death. But there must be another side where it is in harmony with life, like the setting sun whose meaning is not in its disappearance, but in the sunrise in the new morning outside our ken. ওই বছরেরই শেষ দিকে 22শে পৌষ রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কন্যার মৃত্যু হল 27 বছর বয়সে। কঠিন যন্ত্রণায় কাতর সেই কন্যাকে চোখের সামনে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখেছেন রামেন্দ্র সুন্দর। মন ক্ষুব্ধ বিশ্ব ব্যাপারের নিষ্ঠুরতায়। নিজেকে তিনি নাস্তিক বলতেন। আত্মসমর্পণ করিয়া যে শান্তি, সে শান্তি লাভে আমি বঞ্চিত। কারুর কাছে দুঃখের কথা গেয়ে সমবেদনা চাইবেন, এত দুর্বল চিত্ত ব্যক্তি রামেন্দ্র সুন্দর নন। কিন্তু রবীন্দ্রনাথ তো সাধারণ মানুষ নন। আপনাতে নরদেবতার আবির্ভাব দেখিয়া নির্বাকভাবে আপনাকে পূজা করিয়া আসিতেছি। তাই শুধুমাত্র রবীন্দ্রনাথকে এই বুক ছেঁড়া দুঃখের কথা জানিয়ে রামেন্দ্র সুন্দর লিখেছিলেন, আপনি একটা উষ্ণ শ্বাস ফেলিবেন, তাহাতেই আমার পক্ষে যতটা সম্ভব শান্তি লাভ ঘটিবে। কন্যার মৃত্যুর পরদিনই রামেন্দ্র সুন্দর ওই চিঠি লেখেন। রবীন্দ্রনাথ তখন দক্ষিণ ভারতে। চিঠি পেতে দেরি হলো। সে ত্রুটি স্বীকার করে লিখলেন যে তার কন্যারও পিতার উপর শেষ পর্যন্ত নির্ভর ছিল, কিন্তু প্রতিদিন রোগের কষ্টে কাতর হইতে দেখিয়াছি, তাহার কোনো প্রতিকার করিতে পারি নাই। অধ্যাত্মবাণীর প্রলেপ না লাগিয়ে আর একটি নির্ভীক আত্মমত বিশ্বাসী নাস্তিক বন্ধুকে রবীন্দ্রনাথ সান্ত্বনায় লিখেছিলেন, যাহা যায় সে ক্ষতি তো মানিতেই হইবে, কিন্তু সেই সঙ্গে যদি সত্যের আশ্রয়ভূমি পর্যন্ত যায়, তবে এত বড় ক্ষতি বহন করিবার শক্তি জগতে আছে কোথায়? কিন্তু স্পষ্টই তো দেখি, ক্ষতি বহন করিয়াই না, কে পিঠের দিকে ফেলিয়াই আপনাকে নিত্য প্রকাশ করিতেছে।
তাই দুঃখ শোকের মধ্যে এই প্রার্থনাই আমি ধরিয়া আছি, রুদ্রযাত্রে দক্ষিণাং মুখং তেন পাহি নিত্যম। জীবনীকার প্রভাত কুমার পলাতকার শেষ কবিতাটিকে মাধুরীলতার স্মৃতির সঙ্গে জুড়ে দিয়েছেন। কবির মন বেদনাকে জয় করার চেষ্টা করছে। সমস্ত শূন্য জুড়ে যখন কেবলই আর্তধ্বনি শোনা যাচ্ছে, গেছে চলে, গেছে চলে, কবি তখনও বিশ্ববিধানের পূর্ণতাকে বিশ্বাস করে বলেছেন, বলো না সে নাই, সে কথাটা মিথ্যা তাই কিছুতেই সহে না যে মর্মে গিয়ে বাজে।